ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর মর্মান্তিক সেই দিনের কথা বলতে গিয়ে কাঁদলেন চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী। ফেসবুকে এক ভিডিওতে ইলিয়াস কাঞ্চনের বাস্তব জীবনের কিছু কথা তিনি তুলে ধরেন এবং ইলিয়াস কাঞ্চনের মতো চলচ্চিত্র জগতের অন্যান্য তারকাদের এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান মালেক আফসারী। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে একজন ইলিয়াস কাঞ্চন যেভাবে দেশের মানুষের জন্য লড়াই করে যাচ্ছেন তার পাশে চোখে পড়ার মতো আজও চলচ্চিত্র অঙ্গনের কাউকে দেখা যায়নি, যা অত্যন্ত দুঃখজনক বিষয়। অভিনেতা ইলিয়াস কাঞ্চন সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারানোর পর শুরু করেছিলেন নিরাপদ সড়ক আন্দোলন। ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন নিহত হয়েছিলেন 1993 সালে এক সড়ক দুর্ঘটনায়। তার মৃত্যুকে ঘিরে সেদিন সারা দেশে আলোড়ন উঠেছিল, যেমন তেমনি সেই ঘটনায় পাল্টে গেছে স্বামী ইলিয়াস কাঞ্চনের জীবন। পাহাড়ের মধ্যে একটা টাওয়ার ছিল, সেখানে একটা টেলিফোনের ব্যবস্থা ছিল। তখন তো মোবাইলের যুগ ছিল না। তো আমাকে একজন এসে বলল যে ভাই আপনার একটা ফোন। আমি খুব অবাক হয়ে গেলাম যে এখানে আমাকে ফোন করলো কে। এবং আমরা তো চলচ্চিত্রের মধ্যে অনেক সময় দেখাই যে আঁচ করা যায়, বুকের মধ্যে খোঁচা লাগে, এরকম ঠিক এরকম একটা খোঁচা লাগলো আর কি, যে কী ব্যাপার। তো তখন আমার মনে হলো যে গত শুটিংয়ে যখন আসছিলাম তখন আর্মিরা অনেক দাওয়াত টাওয়াত করে করেছিল, তো তাদেরকেও হয়তো ফোন করতে পারে জানি আসছে এটা জেনে, এটা মানে এরকম একটা সান্ত্বনা নিয়ে গেলাম ফোন ধরতে আর কি। ফোন যখন ধরলাম তখন আমি যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে বললো যে স্যার মানে চিন্তা করেন না, মানে আপনার ফ্যামিলি আসার কথা ছিল, তো তারা রাস্তায় একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি শুটিংটা বন্ধ করে দিয়ে চলে আসেন আর কি। এরপর থেকে গত 28 বছর ধরে তিনি চালাচ্ছেন নিরাপদ সড়কের সংগ্রাম। 1 ডিসেম্বর ছিল ইলিয়াস কাঞ্চনের আন্দোলন নিশ্চার 28তম প্রতিষ্ঠা বার্ষিকী। সারা দেশে বিভিন্ন সচেতনতা কর্মকাণ্ডের মধ্য দিয়ে 29 বছরে পা রাখল ইলিয়াস কাঞ্চনের সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই। ভিডিওটিতে মালেক আফসারী 1993 সালের সেই ভয়াবহ দিনটির কথা স্মৃতিচারণ করেন এবং সেই দিনের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় যার আপনজন হারায় সে জানে এর ব্যাখ্যা। আমাদের ইলিয়াস কাঞ্চন ভাই তার স্ত্রীকে হারিয়েছেন। আমি নিজ চোখে দেখেছি সেদিন তার কষ্ট, তার কান্না, তার হৃদয়ের রক্তক্ষরণ। বান্দরবনে একটি সিনেমার শুটিংয়ের ব্যস্ত ছিলেন ইলিয়াস কাঞ্চন। তো সেইটা শোনার পর মানে আসলে সত্যি কথা বলতে যে মানে আমার শরীর টরীর মানে যেটা আমি কোনোদিন এরকম অ্যাক্টিং করতে পারবো কিনা আমি জানি না, কারণ বাস্তব জিনিস এক আর অ্যাক্টিং করা আরেকজন। আমার পুরো বোধহয় চেহারাটা সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল। যেমন আমি যখন আসলাম ওখান থেকে তো সবাই দেখে কী ব্যাপার, কী হয়েছে আপনার। তা আমি জাস্ট শুধু বললাম যে শুটিংটা প্যাক আপ করেন, আমাকে চলে যেতে হবে, কারণ ওরা আসার কথা ছিল, গাড়ি রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছে। ইলিয়াস কাঞ্চনের কাছে আসছিলেন তার স্ত্রী, সন্তান। তাদের সাথে একই মাইক্রোবাসে এটিএম শামসুজ্জামানও ছিল। ড্রাইভার জোরে গাড়ি চালাচ্ছিল। দুর্ঘটনার সময় চালক মাইক্রোবাস ঘোরানোর চেষ্টা করলে ট্রাক সরাসরি এসে ইলিয়াস কাঞ্চনের স্ত্রীর বরাবর আঘাত করে। এরপর টেলিফোনে ইলিয়াস কাঞ্চন সংবাদ শোনার পর সেখানে দৌড়ে যায়। সেই কি করুণ দৃশ্য! আমি দেখেছি ইলিয়াস কাঞ্চন তার সন্তানকে কোলে নিয়ে দৌড়াচ্ছে আর হেল্প হেল্প বলে চিৎকার করছে। ওই দিনের সেই মুহূর্তের কথা মনে পড়লে সত্যি হৃদয়টা ভেঙে যায়। তো তারপর শুটিং প্যাক আপ করে আমি আসলাম, এসে আপনার রওনা দিলাম চিটাগাংয়ের উদ্দেশ্যে, কারণ শুনলাম যে তাকে নিয়ে যাওয়া হয়েছে চিটাগাংয়ে হাসপাতালে। তো রাস্তায় আমি গাড়িটা দেখেছি আর কি, যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় যাওয়ার পথে আমি গাড়িটা দেখে আমার আবার আরেকটা খোঁচা কিন্তু ভিতরে লাগলো। যে তারপরে আমি কিন্তু জানি না তখনও পর্যন্ত যে আমার স্ত্রী মারা গেছে, কিন্তু এর মধ্যে অনেকে জেনে গেছে, আমার সঙ্গে যারা আছে তারাও জানে যে মারা গেছে এটা। তো আমি মানে চিন্তা করছিলাম আর কি যে হয়তো তাদেরকে ভালো চিকিৎসা করাতে হতে পারে, সিঙ্গাপুরে তাদেরকে নিয়ে যাবো এরকম ভাব। মালেক আফসারী বলেন, ড্রাইভার জোরে গাড়ি চালাচ্ছিল। দুর্ঘটনার সময় চালক মাইক্রোবাস ঘোরানোর চেষ্টা করলে ট্রাক সরাসরি এসে ইলিয়াস কাঞ্চনের স্ত্রীর বরাবর আঘাত করে। সেদিনের পর থেকে ইলিয়াস কাঞ্চনের জীবন উল্টাপাল্টা হয়ে যায়, তছনছ হয়ে যায় তার জীবন। এরপর তিনি ঘুরে দাঁড়ান। যাদের ভালোবাসা
যাদের ভালোবাসায় তিনি ইলিয়াস কাঞ্চন হয়েছেন তাদের বাঁচাতে ইলিয়াস কাঞ্চন নেমে আসে রাস্তায়, নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে তোলেন। তো যখন হাসপাতালে গেলাম, সেখানে যাওয়ার পর আমি দেখলাম আমার দুটো বাচ্চা খুব চেহারা মলিন, কেঁদে কেঁদে মানে হয়ে গেছে। তো ওকে আমি দেখছি না, আমি ওকে খুঁজতেছি। তো এটিএম ভাই ছিল ওই গাড়ির মধ্যে আর কি, অ্যাক্সিডেন্ট যে গাড়িটা হয়েছিল, কারণ উনিও যাচ্ছিলেন আর কি। তো এটিএম ভাইরে বললাম যে ও কোথায়, আমি ওর নাম বললাম, জাহানারা কোথায়। আমাকে বললো যে ধৈর্য ধারণ করতে হবে তোমাকে। ইলিয়াস কাঞ্চন একাই রাস্তায় মাইক হাতে নেমে পড়েন। আজও তিনি রাস্তায় আছেন। তার এই কাজ বিশ্বের কাছে ইতিহাস হয়ে থাকবে। কিন্তু আফসোস হয়, এই মানুষটি একা এতদূর কাজ করে যাচ্ছেন, অথচ সেভাবে তার পাশে চলচ্চিত্র জগৎ এর কাউকে কখনো দেখা যাচ্ছে না। ক্যামেরার সামনের যে মানুষ আছেন তাদের উচিত এই মানুষের পাশে দাঁড়ানো। মালেক আফসারী চলচ্চিত্র অঙ্গনের সকলকে ইলিয়াস কাঞ্চনের পাশে থেকে নিরাপদ সড়ক আন্দোলনকে আরও বেগবান করার অনুরোধ জানান। তাই তো আমি বুঝে গেছি আর কি। তো এই ছিল আর কি আসলে মানে। আর সবচেয়ে দুঃখজনক যেটি সেটি হলো যে মানে চিকিৎসাটি প্রপারলি করা যায় না। মানে আহত হওয়ার পরে মানে কোনো গাড়ি থামানো যায় না, কেউ গাড়ি থামায় নাই। এটিএম শামসুজ্জামানের মতো লোকও গাড়ি থামানোর চেষ্টা করেছে, পারেনি। কোলে করে কখনো মানে নিয়ে গিয়ে তারপর একটা ভ্যান গাড়িতে উঠিয়েছে। ওখানে স্বাস্থ্য কমপ্লেক্স যে ছিল, যে জায়গাটা অ্যাক্সিডেন্ট, সেখানেও চিকিৎসা মানে কিছু করানোর চেষ্টা করেছে। অনেক পরে চট্টগ্রাম থেকে অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাওয়ার পথেই কিন্তু মারা গেছে। বিকাল হলে পরে জ্বর আসে, মাথা ব্যথা হয়। আর আমি তখন এত ব্যস্ত যে আমি ডাক্তারের কাছে যে যাব, টেস্ট করাবো, ডাক্তার আমাকে বলবে আমার টাইফয়েড হয়েছে, এই সময়টুকু আমার ছিল না। তা আমি নিজে নিজে আমাদের যে দেশের মানুষ যা করে আর কি, প্যারাসিটামল খায়, এটা খায় সেটা খায়, নানান জনে নানান কথা বলে, সেই ট্যাবলেট আমরা খাই মানে প্রেসক্রিপশন ছাড়া। এটা কোনোভাবেই উচিত না। তো ওইভাবে ওই প্যারাসিটামল খেতে 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 শেষ পর্যন্ত আমার ওই যে পেটের ভিতরে মানে ছিদ্র হয়ে গেছে। এবং এটা আরেকজন মানে আমার পরে আরেকজন মানুষ কিন্তু মারাও গেল। সেটা হলো আমাদের স্টার এবং আজাদ সিনেমা হলের যে মালিক ছিলেন এবং চলচ্চিত্রের অনেক বড় একজন প্রডিউসার ছিলেন, খলিলুল্লাহ সাহেব ওনার নাম ছিল। ওনার ছবিতে আমি অভিনয় করেছি। পাকিস্তান, বাংলাদেশ, নেপাল মিলিয়ে যে ছবিটি হয়েছিল সেই ছবিটি আমি অভিনয় করেছিলাম। ওনার ছেলেও এরকমভাবে ওই ট্যাবলেট খেত, মাথা ব্যথা জ্বরের জন্য খাইতো। তারপরে ওনার পারপোরেশন হলো মাথার ভিতরে, তো ব্রেনের ভিতরে হয়তো উনি আর বাঁচেন, আর আমারটা পেটের ভিতরে হয়তো। তো এই যে এই যখন মানে পারপোরেশনের নিয়ে যখন আমি 88-এ যখন হাসপাতালে ভর্তি হই, তখন কিন্তু সংবাদ বেরিয়ে গেল যে আমি মরে গেছে। হ্যাঁ, সংবাদও হয়ে গেছিলো যে আমি মরে গেছি। তো সেই জায়গার থেকে বেঁচেছি, তারপরে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচেছি, পাহাড় থেকে পড়ে গিয়ে বেঁচেছি, আর্মিদের কাছ থেকে বেঁচেছি। তা আমার তো একটা জীবন না, আমি তো একটা জীবন আমি বলবো না, আমার অনেকগুলো জীবন আমাকে আল্লাহ দিয়ে আমাকে বাঁচায় রাখছেন। এবং বাঁচায় রাখছেন হয়তো ভাই দেশের মানুষের জন্য বাঁচিয়ে রাখছেন, এই দেশের জন্য বাঁচিয়ে রাখছেন। এবং আমি মানে আসলেই কিন্তু যে আমার কথায় আমার এতে যদি কিছু মানুষ যদি মানে আমার মতো হয়, দেশ উপকারী হয়, মানুষের সেবা করার যদি ইয়েটা হয়, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি। তখনও যে মানে সবাই যে খুব একটা মানে চাইতো তা না, কিন্তু তারপরেও হইতো, মানে একেবারে রিজিড ছিল না আর কি। তো মানে তারা গল্পটা দেখতো, তার চরিত্রটা দেখতো, যে তার ওখানে গুরুত্ব কীরকম দেওয়া হয়েছে আর কি। তো সেই গুরুত্বটা যদি না থাকতো তাহলে ডিরেক্টর যিনি গল্পটি লিখেছেন তার সঙ্গে তো আলোচনা করে তাকে একটা স্যাটিসফ্যাকশন জায়গায় যখন দিত, তখন তারা একসঙ্গে কাজ করতো। আর আমার তো এই সময়টা আসলে আমি তো মানে সবার মানে ছোট ছিলাম। তো এই ছবির মধ্যে 3 জন নায়ক, স্বাভাবিকভাবে 3 জন নায়কের মধ্যে রাজা ভাই নিজে ওই ছবির প্রডিউসার, নিজে ডিরেক্টর, তারপরে হলো জসিম ভাইকে নিয়েছেন, ছবিতে মানে ফাইট আছে, ইয়ে আছে, তারপরে হলাম গিয়ে আমি হলাম গিয়ে সবচেয়ে মানে ছোট। এবং তখন আমার তো মানে নাম ডাকও সেরকম হয়নি।